সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সুব্রত কুমার ঘোষ, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিদিনের মতো পাঠ ঘোষণার পূর্বে কিছু ছবি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। এই ছবিগুলো দেখে কিন্তু তোমরা ধারণা করতে পারবে যে আজকের পাঠের আলোচ্য বিষয় কি হতে যাচ্ছে। দেখো, শর্ট টার্ম ফাইন্যান্সিং অর্থাৎ ক্যাশ ইন ফলো, অর্থাৎ যে শর্ট টার্ম ফাইন্যান্সিং তার মানে কি স্বল্প মেয়াদি যে অর্থায়ন রয়েছে, অর্থাৎ এই স্বল্প মেয়াদি অর্থায়ন সংক্রান্ত কিন্তু আজকে আলোচনা করা হবে। তাহলে আজকে আমরা পড়ব কি স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। শিক্ষার্থী বন্ধুরা, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন দেখো, শিক্ষণফল অর্থাৎ এই পাঠ শেষে বা আজকের ক্লাস শেষে আমরা কোন কোন বিষয় শিখতে পারবো। স্বল্পমেয়াদী অর্থায়ন কি সেটি আমরা বলতে পারবো এবং স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করে সেগুলো বিশ্লেষণ করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠের আলোচ্য বিষয় বা আজকের পাঠ শেষে আমরা কোন কোন বিষয় শিখতে পারবো আমি আবার একটু বলছি, তোমরা আর একটু ক্লিয়ার হয়ে যাবা যে স্বল্পমেয়াদী অর্থায়ন কি সেটি বলতে পারবে এবং স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ কি কি রয়েছে সেগুলো চিহ্নিত করে বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা শুরুতেই একটা ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ছবি দেখে তোমরা অনেকেই গেস করতে পারছো আসলে ছবিটা কি হতে পারে। দেখো, এটি হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন। স্বল্প মেয়াদী অর্থায়ন দেখো, স্বল্প মেয়াদী অর্থায়ন কাকে বলে? স্বল্প মেয়াদের জন্য যে অর্থটা সংগ্রহ করা হয়ে থাকে সেটিকে বলা হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন। অর্থাৎ আমরা সংজ্ঞার সাহায্যে আলোচনা করতে পারি, 1 বছর বা তার কম সময়ের জন্য যে তহবিল সংগ্রহ করা হয় এবং এই 1 বছর বা অল্প সময়ের মধ্যে উক্ত তহবিলের অর্থ পরিশোধ করা হয়, ইহাকেই বলা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। তার মানে কি বলছে? স্বল্পমেয়াদী অর্থায়নটা কি 1 বছর বা কম সময়ের জন্য যে তহবিল সংগ্রহ করা হয় এবং উক্ত সময়ের মধ্যে অর্থটা পরিশোধ করা হয়, তাকে বলা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ, অর্থাৎ এই যে স্বল্পমেয়াদী অর্থায়ন আমরা কোন কোন উৎস থেকে সংগ্রহ করতে পারি। অর্থাৎ এই স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহের ভিতরে এর উৎসকে দুইটি ভাগে ভাগ করা রয়েছে। একটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ, আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎসসমূহ। দেখো, অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ মানে কি? যেগুলো প্রতিষ্ঠান নহে অথচ আমরা ওই উৎস থেকে অর্থটা সংগ্রহ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো দেখে নেওয়া যাক আসলে অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ বলতে কি কি উৎস রয়েছে। দেখো, প্রথমেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং ছবিতে দুইটা মানুষ একে অন্যের সাথে কমিউনিকেশন করছে, হ্যান্ডশেক করছে, অর্থাৎ ব্যবসায়ী ঋণ। তাহলে হচ্ছে কি ব্যবসায়ী ঋণ। দেখো, আসলে এই ব্যবসায়ী ঋণটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসের ভিতরে অন্যতম একটি মাধ্যম হিসেবে বিবেচিত করা যেতে পারে। যেমন অপ্রাতিষ্ঠানিক উৎসের ভিতর রয়েছে কি ব্যবসায়ী ঋণ। এই ব্যবসায়ী ঋণটা কাকে বলে? যেমন এই ব্যবসায়ী ঋণটা আমরা বলতে পারি যে ব্যবসায়ী ঋণ বা প্রদত্ত হিসাব বলতে বোঝানো হচ্ছে ধারে পণ্য ক্রয়ের ফলে, ধারে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে, ধারে যখন পণ্যদ্রব্যটা ক্রয় করি, এই পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্যদ্রব্য ক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টি হচ্ছে এটিকে বলা হচ্ছে ব্যবসায়ী ঋণ। যেমন মনে করো, যখন মূলত এই ব্যবসায়ী ঋণটা সৃষ্টি হয়ে থাকে বাকিতে পণ্যদ্রব্য ক্রয়ের ফলে, অর্থাৎ পুনরায় কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে। তাহলে ব্যবসায়ী ঋণটা কাকে বলে? যে পুনরায় বিক্রয়ের জন্য ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট হতে ধারে পণ্য ক্রয়ের ফলে সৃষ্ট ঋণকে ব্যবসায়ী ঋণ বলা হয়ে থাকে। এটি হচ্ছে একটি জামানতবিহীন স্বল্পমেয়াদী ব্যবসায়ী ঋণ। তার মানে একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু পুনরায় বিক্রয় করার জন্য, অর্থাৎ ক্রেতা একটি নির্দিষ্ট সময় পর বিক্রেতার এই পণ্যের মূল্য পরিশোধ করে থাকবে। তার মানে মনে করো আমি একটা ব্যবসায় করি, আমার কাছে কোনো টাকা নেই, অথচ আমি এই মালটা পুনরায় বিক্রি করার জন্য আমি একটা আড়ত থেকে বা ধরো কাঁচামালের আড়ত থেকে কিছু পণ্যদ্রব্য আমি এখানে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে কিন্তু আমি তাদেরকে কোনো
টাকা পে করছে। আমি টাকা কখন পে করব? আমি এটা বিক্রয় করার পরে কিন্তু তাদেরকে টাকাটা পরিশোধ করব, অর্থাৎ এটিকে বলা হচ্ছে ব্যবসায়ী ঋণ, অর্থাৎ এটাকে কিন্তু আমার কোনো জামানত দেওয়া হচ্ছে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ একটি উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি এই ব্যবসায়ী ঋণের অঙ্ক রয়েছে তোমাদের, যেমন জহির ট্রেডার্স 2/10 নিট 30 সত্ত্বে ঢাকা ট্রেডার্সের নিকট থেকে 1,00,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করেছে। অর্থাৎ এই যে 2/10 নিট 30, অর্থাৎ এখানে একটু খেয়াল করো, সিডিআর এখানে হচ্ছে কেটিসি, অর্থাৎ তোমার ব্যবসায়ী ঋণ পরীক্ষা আসতে পারে যে ব্যবসায়ী ঋণের ব্যয় নির্ণয় করো, তখন আমরা নির্ণয় করবো কি কেটিসি, অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট ব্যবসায়ী ঋণ। সিডিআর অর্থাৎ হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট। সিডিআর সূত্র হচ্ছে আপন 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডেজ আপন হচ্ছে সিপি মাইনাস ডিপি ইন্টু হচ্ছে 100। অর্থাৎ এই কেটিসি অর্থাৎ ব্যবসায়ী ঋণ 2/10 যখন থাকবে, অর্থাৎ 2/10 অর্থাৎ 2% ডিসকাউন্ট দেওয়া হবে 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে, অথবা যদি কিনা তুমি অর্থটা পরিশোধ করতে ব্যর্থ হও তাহলে কিন্তু তোমার কোনো ডিসকাউন্ট দেওয়া হবে না, এবং নিট যে 30 কথাটা উল্লেখ রয়েছে এই 30 দিনের মধ্যে কিন্তু তোমার সমুদায় অর্থটা পরিশোধ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ ব্যবসায়ী ঋণেরও কিন্তু একটা খরচ আছে। আবার অনেকেই ব্যবসায়ী ঋণের বলে হচ্ছে খরচ নাই, কিন্তু একথা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ ব্যবসায়ী ঋণেরও কিন্তু একটা খরচ রয়েছে। যেমন ব্যবসায় ঋণের ক্ষেত্রে নগদ বার্তার সুযোগ থাকা সত্ত্বেও নগদ বার্তার সুযোগ যখন গ্রহণ না করবে তখন কিন্তু এই ব্যবসায় ঋণের খরচ রয়েছে। যেমন নগদ বার্তার যে সুযোগটা রয়েছে এই সুযোগটা যদি আমি গ্রহণ না করি তাহলে অবশ্যই কি হবে, এটি একটি খরচ, অর্থাৎ ব্যবসায় ঋণের একটি খরচ রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে স্বল্প মেয়াদী অর্থায়নের যে অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ রয়েছে তার ভিতর প্রথম যে টপিকটা ছিল সেটি নিয়ে আমরা আলোচনা করলাম, সেটি হচ্ছে ব্যবসায় ঋণ। তারপর দেখা হচ্ছে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। ক্রেতা হতে অগ্রিম গ্রহণ অর্থাৎ আমরা কিন্তু এই খুব সহজে বুঝতে পারছি, ক্রেতা হতে অর্থাৎ ক্রেতার মাল ডেলিভারি দেওয়ার পূর্বেই কিন্তু ক্রেতার নিকট থেকে যে অগ্রিম অর্থটা গ্রহণ করা হচ্ছে এটিকেই বোঝানো হয়। অর্থাৎ মনে করো আমি কিছু পণ্যের অর্ডার পাইলাম, কিন্তু পণ্যদ্রব্য তাকে ওই হচ্ছে ভোক্তাকে দেওয়ার পূর্বেই অর্থাৎ দেওয়ার আগেই যখন ক্রেতা হতে অগ্রিম অর্থটা গ্রহণ করছি এটিকে বলা হচ্ছে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ ও স্বল্প মেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহের ভিতর ঋণের ভিতরে অন্যতম। যেমন হচ্ছে আমাদের তোমরা বিভিন্ন ইটের ভাটা লক্ষ্য করলে দেখতে পাবে, যেমন ইটের ভাটার কিন্তু ইট নেওয়ার পূর্বেই কিন্তু ইটের টাকা অর্ধেক হচ্ছে পরিশোধ করতে হয়, অর্থাৎ ইটের ভাটার মালিক যে এই যে তোমার কাছে যে অগ্রিম যে অর্থটা গ্রহণ করছে মাল ডেলিভারি দেওয়ার পূর্বেই, এটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের একটি অন্যতম উৎস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটি উৎস সম্পর্কে জানলাম, এবার চলো আরেকটি জিনিস সম্পর্কে জানি, বকেয়া খরচ সমূহ। বকেয়া খরচ সমূহ দেখো, এই যে স্বল্পমেয়াদী অর্থায়নের কিন্তু অন্যতম স্বতঃস্ফূর্ত উৎস হলো বকেয়া খরচ সমূহ। বকেয়া খরচ সমূহ হচ্ছে স্বল্পমেয়াদী দেনা যার ফলে সেবা গ্রহণ করা হয়েছে কিন্তু তাদের এখনও অর্থ পরিশোধ করা হয়নি। যেমন একটি উদাহরণের সাহায্যে বলতে পারি, মনে করো আমি একটা প্রতিষ্ঠানের মালিক, আমার এখানে যে শ্রমিকরা প্রতিদিন ডেলি ওয়াইজ কাজ করে যাচ্ছে, যদি আমাদের তারা যে ডেলি যে কাজটা করছে তাদের যদি কাজের টাকাটা প্রতিদিন না দিয়ে আমি 1 মাস পর বা প্রতি সাপ্তাহিক টাকাটা পরিশোধ করি, এই যে তাদের প্রতিদিনের টাকাটা আমার কাছে কি হচ্ছে, আমার কাছে রয়ে গেছে, অর্থাৎ এটি তাদের বকেয়া, অর্থাৎ শ্রমিকদের খরচ বেতন এটি কি আমার জন্য খরচ, এই খরচটা যখন আমার কাছে বকেয়া রয়েছে তার মানে তাদের টাকাটা আমার কাছে রয়েছে, অর্থাৎ এই যে তাদের টাকাটা কিন্তু আমি ব্যবসা খাটিয়ে হচ্ছে কি করতে পারি, মুনাফা অর্জন করতে পারছি। তাহলে এই যে বকেয়া খরচ সমূহ এটিও কিন্তু স্বল্পমেয়াদী অর্থায়নের একটি অন্যতম উৎস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা অনেক কিছুই জানলাম। তারপর দেখো আরও একটি জিনিস রয়েছে, গ্রাম্য মহাজন। গ্রাম্য মহাজন দেখো, এই গ্রাম্য মহাজন বলতে বোঝানো হচ্ছে বহুকাল পূর্বেই হচ্ছে গ্রামের যারা বিত্তশালী ব্যক্তিরা থাকে বা সম্পদশালী ব্যক্তিরা থাকে তারা দরিদ্র ব্যক্তিদের ঋণ প্রদান করে আসছে। এক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হলে গ্রহীতাকে বড় অঙ্কের সুদ প্রদান করতে হয়, আর সুদাসল প্রদানে ব্যর্থ হলে স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল করে নেয়। গ্রাম্য মহাজনরা এ ঋণের উপরে দিনভিত্তিক, সপ্তাহভিত্তিক অথবা মাসিক ভিত্তিক সুদ প্রদান করে থাকেন। তাহলে এগুলো হচ্ছে কি অপ্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস সমূহ রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি তোমরা এগুলো সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব যে প্রাতিষ্ঠানিক উৎসসমূহ। দেখো, স্বল্পমেয়াদী অর্থায়ন তো আমরা সংজ্ঞাটাই জানি, যে অর্থায়নটা 1 বছর বা তার কম সময়ের জন্য সংগ্রহ করা হয়ে থাকে এবং ওই 1 বছর এবং উক্ত সময়ের মধ্যে অর্থটা পরিশোধ করা হয়ে থাকে, এটিকে বলা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। এবার দেখো প্রাতিষ্ঠানিক উৎস, অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠান থেকে আমরা স্বল্প সময়ের জন্য অর্থটা সংগ্রহ করতে পারি, সেই বিষয় সম্পর্কে আমি এখন আলোচনা করব। দেখো, রয়েছে হচ্ছে কি মুদ্রা বাজার ঋণ। মুদ্রা বাজার ঋণ, দেখো শিক্ষার্থী বন্ধুরা, মুদ্রা বাজার ঋণ তার মানে কি, যে বাজারে স্বল্প মেয়াদী আর্থিক সম্পদ বা দলিল ইস্যু করে স্বল্প সময়ের জন্য অর্থটা সংগ্রহ করা হয়ে থাকে। তাহলে মুদ্রা বাজার ঋণটা কি, যে বাজারে স্বল্প মেয়াদী আর্থিক সম্পদ বা দলিল ইস্যু করে স্বল্প সময়ের জন্য অর্থ সংগ্রহ করা হয়ে থাকে বা ঋণ সংগ্রহ করা হয়ে থাকে, তাকে বলা হচ্ছে মুদ্রা বাজার ঋণ। মুদ্রা বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ বাণিজ্যিক কাগজ ও ব্যাংকের স্বীকৃতিপত্র ইস্যু করে স্বল্পমেয়াদী ঋণ সংগ্রহ করে থাকে। তাহলে কি বলা হচ্ছে, মুদ্রা বাজার ঋণ আমরা জানলাম। এবার আমরা জানবো বাণিজ্যিক কাগজ, অর্থাৎ কমার্শিয়াল পেপার, কস্ট অফ কমার্শিয়াল পেপার, অর্থাৎ বাণিজ্যিক কাগজ। শিক্ষার্থী বন্ধুরা, বাণিজ্যিক কাগজ হচ্ছে স্বল্প মেয়াদী জামানতবিহীন একটি অঙ্গীকারপত্র, যাকে বলা হয় প্রমিসরি নোট, যা মুদ্রা বাজারে বিক্রয় করে বৃহৎ ও নামকরা প্রতিষ্ঠান বা কোম্পানি স্বল্প মেয়াদী অর্থায়নের প্রয়োজন মিটিয়ে থাকে। এই কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজ কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বাণিজ্যিক কাগজের অঙ্ক রয়েছে, অর্থাৎ এইটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এই যে বাণিজ্যিক কাগজের মেয়াদ সাধারণত 3 মাস থেকে 270 দিন পর্যন্ত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই এমসিকিউতে চলে আসে। বাণিজ্যিক কাগজের মেয়াদ সাধারণত কতদিন হয়ে থাকে? বাণিজ্যিক কাগজের মেয়াদ সাধারণত 3 মাস থেকে 270 দিন হয়ে থাকে, অর্থাৎ 90 দিন থেকে কতদিন? 270 দিন। বাণিজ্যিক কাগজের নির্ধারিত যে মূল্য থাকে, অর্থাৎ এই নির্ধারিত মূল্য অর্থাৎ ফেস ভ্যালু এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়, কারণ এই নির্ধারিত মূল্য এবং এই বিক্রয় মূল্যের পার্থক্য হলো বাণিজ্যিক কাগজ ক্রয়কারী প্রতিষ্ঠানের সুদ। অর্থাৎ মনে করো এটি হচ্ছে ফেস ভ্যালু ছিল, অর্থাৎ বাণিজ্যিক কাগজের মূল্য, লিখিত মূল্য ছিল 100 টাকা, কিন্তু এটি বিক্রয় করা হলো 95 টাকা। এই যে 100 থেকে 95 বাদ দেওয়ার পরে যে 5 টাকা, এই 5 টাকা হচ্ছে বাণিজ্যিক কাগজ ক্রয় করবে ওই প্রতিষ্ঠানের, হচ্ছে এই 5 টাকা হচ্ছে সুদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাণিজ্যিক কাগজটা জানলাম। বাণিজ্যিক কাগজ হলো স্বল্প মেয়াদী জামানতবিহীন একটি অঙ্গীকারপত্র, যা মুদ্রা বাজারে বিক্রয় করে বৃহৎ নামকরা প্রতিষ্ঠান তাদের স্বল্প মেয়াদী অর্থ সংস্থান করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাণিজ্যিক কাগজ সম্পর্কে জানলাম। এবার আমরা জানব ব্যাংকের স্বীকৃতিপত্র। ব্যাংকের স্বীকৃতিপত্র, একটা বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে বাহককে একটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ একটা মেয়াদি ড্রাফট প্রস্তুত করে বাহককে একটা নির্দিষ্ট সময়ের পর বা নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের স্বীকৃতি প্রদান করে থাকে, তাকে বা নিশ্চয়তা দিয়ে থাকে, তাকে বলা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। তার মানে আমি আবারও বলি, একটু খেয়াল করো, একটা বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে বাহককে একটা নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকে, তাকে বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র। এটি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাণিজ্যের স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের জন্য বা অর্থ সংস্থানের উদ্দেশ্যে এটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাংকের স্বীকৃতিপত্র সম্পর্কে জানলাম। তারপর দেখো রয়েছে এই ব্যাংকের স্বীকৃতিপত্রের ভিতরে রয়েছে হচ্ছে তোমার ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ অর্থাৎ এই যে ব্যাংক ঋণ যেগুলো দিয়ে থাকে, এর ভিতরে রয়েছে জামানতবিহীন, জামানতযুক্ত। এবার আমরা চলে আসি প্রাপ্য বিল বাটাকরণ। দেখো, প্রাপ্য বিল বাটাকরণের মাধ্যমেও কিন্তু যে প্রাতিষ্ঠানিক যে উৎস রয়েছে, এই প্রাপ্য বিল বাটাকরণের মাধ্যমে কিন্তু অবশ্যই অর্থটা সংগ্রহ করা হয়ে থাকে। প্রাপ্য বিল বাটাকরণ মানে হচ্ছে মেয়াদপূর্তির পূর্বেই এই বিলের অর্থ ভাঙিয়ে, যখন আমি মেয়াদপূর্তির পূর্বেই যখন এই বিলের অর্থটা গ্রহণ, দেখো প্রাপ্য বিল বাটাকরণ বলতে বোঝানো হচ্ছে মেয়াদপূর্তির পূর্বেই যখন বিক্রেতা কর্তৃক কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট বিলটি কম দামে বিক্রয় করা হয়ে থাকে, এটিকে বলা হচ্ছে প্রাপ্য বিল বাটাকরণ। এটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের একটি প্রাতিষ্ঠানিক উৎস। এই প্রাপ্য বিল বাটাকরণ বা প্রাপ্য বিলটি অবশ্যই যে কোনো বাণিজ্যিক ব্যাংক এগুলো ক্রয় করে থাকে এবং নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হলেই
ওই বিলটি নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়ে থাকে। অর্থাৎ এটিও কিন্তু স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের একটি অন্যতম উৎস। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব মজুত পণ্য বন্ধকীকরণ। অর্থাৎ এই যে মজুত পণ্য কিন্তু বন্ধকীকরণ বলতে বোঝানো হচ্ছে যে অনেক সময় ব্যাংক থেকে যখন আমরা ঋণটা গ্রহণ করে থাকি তখন যে ঋণের অর্থ পরিশোধ করব কিনা এ বিষয়ে ব্যাংক কিন্তু সন্দিহান থাকে, বা ব্যাংক হচ্ছে ঋণ খেলাপি হয়ে যেতে পারে। ফলে অনেক সময় ব্যাংক গ্রাহককে তার ঋণের অর্থ নিশ্চিত করার জন্য তা বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বা মজুত পণ্য বন্ধক রেখে দেয়। অর্থাৎ এই যে পণ্যদ্রব্য বন্ধক রাখার ফলে যে ঋণের সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে মজুত পণ্য বন্ধকীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, এই মজুত পণ্য বন্ধকীকরণের মাধ্যমেও স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম যে স্বল্পমেয়াদী অর্থায়নের বা স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের যে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক যে উৎসসমূহ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে দেখো আমরা এখন কি কি বিষয় বলতে পারবো। স্বল্পমেয়াদী অর্থায়ন কি, অবশ্যই এখন আমরা এটি বলতে পারবো। স্বল্পমেয়াদী অর্থায়নের প্রধান উৎস কয়টি ও কী কী? 3টি প্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসের নাম লিখো। এগুলো আমরা এখন সবাইগুলো বলতে পারবো। তাহলে বাড়ির কাছ থাকবে হচ্ছে 3টি প্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসের নাম লিখো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের ক্লাসটা আবার একটু রিভিউ করতে যাই। আমরা প্রথমে হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন কী সেটি জানলাম। স্বল্পমেয়াদী অর্থায়নের যে অপ্রাতিষ্ঠানিক যে উৎসসমূহগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। ব্যবসায় ঋণ জানলাম, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ জানলাম, তারপর হচ্ছে বকেয়া খরচসমূহ জানলাম, তারপর হচ্ছে জানলাম গ্রাম্য মহাজন থেকে ঋণ নিলে, তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক যে উৎসসমূহগুলো রয়েছে মুদ্রা বাজার, তারপর হচ্ছে বাণিজ্যিক কাগজ, এইগুলো সম্পর্কে আমরা জানলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করব। যেগুলো পড়া দেওয়া হয়েছে এগুলো অবশ্যই বাসায় ভালো করে পড়বে। আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ক্লাসে।